হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমি তোমাদের দেবজিৎ স্যার আজকে নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের নতুন একটা ভিডিও। তো আজকে আমরা একটু আলোচনা করব জল দূষণ সম্পর্কে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে বায়ু দূষণ এবং তার ক্ষতিকারক প্রভাব। তো আজকে আমরা পড়বো জল দূষণ। তো জল দূষণ কি কি ভাবে ঘটে, মানে জল দূষণ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যখন কোনো জলাশয়ের জল, যেমন নদী, পুকুর, সমুদ্র, দিঘি ইত্যাদি জলাশয়ের জল যখন জলজ প্রাণী এবং উদ্ভিদের বসবাস অযোগ্য হয়ে ওঠে এবং সেই জলের বিভিন্ন জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের পরিমাণ এত বেড়ে যায় যে জলকে দূষিত করে দেয়, সেটাই হচ্ছে জলদূষণ। এবং সেখানে বসবাসকারী জলজ জীবরা মারা যেতে থাকে, সেটাই হচ্ছে জলদূষণ। তো জলদূষণের কারণগুলো কি কি, সেগুলো আমরা সবাই জানি যে কি কি কারণে জলদূষণ হতে পারে। এটা একটা কমন সেন্সের বিষয় যে চারপাশে আমরা দেখছি কি কি কারণে জল দূষণ হতে পারে। এক হচ্ছে গৃহস্থলীর বর্জ্য। চলো দেখি কারণগুলো। এক হচ্ছে গৃহস্থলীর বজ্র পদার্থ। বর্জ্য পদার্থ। দুই, শিল্প কলকারখানার দূষিত জল। এই গৃহস্থলীর বজ্র পদার্থের মধ্যে কি কি হতে পারে? বিভিন্ন তরকারির খোলা, তারপরে বিভিন্ন নোংরা আবর্জনা প্রভৃতি। দেখবে অনেক সময় যে কোথায় ফেলা হয়, নদীতে অনেক সময় ফেলা হয়, তারপরে নালাতে ফেলা হয়, নালাতে তো অবশ্যই ফেলা হয়। তো সেই নালার জলগুলো যায় কোথায়? সেই নালার জলগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় শহরগুলো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই নালার জলগুলো কোনো জলাশয়, পুকুর, দিঘি বা নদীতে গিয়ে পড়ছে। তো সেখানকার সেই আবর্জনাগুলো সেখানকার ওই নদী, পুকুর বা দিঘির জলগুলোকে দূষিত করছে। কিন্তু বড় বড় শহরগুলোতে কি হয়, এই জলগুলো আবার পরিশোধিত হয়, পরিশোধিত করে তারপরে নদীতে ফেলা হয়। আর শিল্প কলকারখানা দূষিত জল নদীতে ফেলা হয়, পুকুরে ফেলা হয়, বিভিন্ন জলাশয়ে ফেলা হয়। তো সেক্ষেত্রে কি হতে পারে, জলদূষণ হতে পারে। এছাড়াও কিসের মাধ্যমে হয়? জমিতে ব্যবহৃত রাসায়নিক সার। জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক, এক্ষেত্রে তো জমিতে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে জল দূষণ কি করে হচ্ছে? জল দূষণ এইভাবে হচ্ছে যে যখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জলের সাথে এই রাসায়নিক পদার্থ, কীটনাশক গুলো ধুয়ে জলাশয়, নদীতে পড়ছে, পুকুর বা অন্য কোনো বড় জলাশয়ে পড়ছে, তখন সেখানকার জল দূষিত হচ্ছে। তো এই সকল উপায়ে জল দূষিত হতে পারে। এছাড়া আরো বিভিন্ন রকম উপায় আছে, যেগুলো আমরা চারপাশে নিজের চোখেই দেখি যে কিভাবে জল দূষিত হচ্ছে। এছাড়াও পুকুরের জলে গবাদি পশুর স্নান, মানুষের মলমূত্র ত্যাগ, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদির কারণে জল দূষিত হয়। এই তো গেল কারণ। এবারে আমরা কি দেখবো? ফলাফল। জল দূষণের ফলাফল। ফলাফল কি হবে? জল দূষণের ফলাফলে দেখা যাবে যে, চলো লিখি, রোগ সংক্রমণ। আমি আগে মানুষের উপর ফলাফলটাই আগে আসছি, যে মানুষের উপর ফলাফলে কি হতে পারে? রোগ সংক্রমণ। তো জলের মাধ্যমে, ধরো কোনো একটা গ্রামের সাইডে সেখানকার পুকুরের জলটা ফ্রেশ আছে, সেই জলটা মানুষ পান করছে, কিন্তু সেই পুকুরের জলে আরেক ধারে দেখা গেল সেখানে গবাদি পশুকে স্নান করানো হচ্ছে, বা মানুষরা কাপড় কাচ্ছে, থালা বাসন মাজছে, বা মলমূত্র ত্যাগ করছে, বা পয় প্রণালী নিষ্কাশিত জল সেখানে এসে মিশছে। তো সেই জলে বিভিন্ন রকমের রোগ জীবাণু এসে মিশবে। তো সেক্ষেত্রে কি কি রোগ হতে পারে? জলবাহিত রোগ, কলেরা, টাইফয়েড প্রভৃতি জলবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হতে পারে। এইটা গেল রোগ সংক্রমণ। কি কি হতে পারে? কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি প্রভৃতি রোগগুলো হতে পারে। এবারে আসি পরিবেশের ওপর প্রভাব, অর্থাৎ জলাশয়ের বাস্তুতন্ত্রের প্রভাব, জলজ প্রাণীদের ওপর প্রভাব, জলজ উদ্ভিদের ওপর প্রভাব। তো সেক্ষেত্রে কি একটা বড় কারণ হচ্ছে ইউট্রিফিকেশন।
এই টার্মটা তোমরা খেয়াল করবে, ইউট্রিফিকেশন। আচ্ছা, ইউট্রিফিকেশন বলতে আমরা কি বুঝি? ইউট্রিফিকেশন বলতে বুঝি যখন জলাশয় অর্থাৎ ফসফেট জাতীয় যৌগ, যেটা মেনলি আসে বিভিন্ন ডিটারজেন্ট থেকে, যেমন সার্ফ, সাবান ইত্যাদি থেকে, বা বিভিন্ন রাসায়নিক এই ডিটারজেন্ট তৈরি রাসায়নিক কারখানা থেকে, কাগজ তৈরি কারখানা থেকে, ইত্যাদির জল, যখন এই কারখানা দূষিত পদার্থ মিশ্রিত জল যখন পুকুরে এসে পড়ে, এবং ডিটারজেন্ট মিশ্রিত জল যখন পুকুর বা জলাশয়ে এসে পতিত হয়, তো সেক্ষেত্রে কি হয়, সেখানে ফসফেট জাতীয় যৌগের প্রচুর পরিমাণে মিশ্রিত হয়। ফসফেট জাতীয় যৌগগুলো প্রচুর পরিমাণে থাকে এই ডিটারজেন্ট জাতীয় পদার্থে। তো এই ফসফেট জাতীয় যৌগ হচ্ছে জলজ পরিবেশে বসবাসকারী কিছু উদ্ভিদের সেখানকার পুষ্টি পদার্থ যোগায় এই ফসফেট জাতীয় যৌগ। মানে উদ্ভিদেরা এই ফসফেট জাতীয় যৌগ থেকে ব্যাপক হারে পুষ্টি পদার্থ পায়। এর ফলে কি হবে, যখন একটা জলাশয়ে এই ফসফেট জাতীয় যৌগের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ কি হবে, তাহলে পুষ্টি পদার্থের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে জলাশয়ে বিভিন্ন জলজ উদ্ভিদ, জঙ্গল উদ্ভিদ, যেমন জঙ্গল উদ্ভিদ এবং শৈবাল, এগুলোর পরিমাণ খুব ব্যাপক পরিমাণে জলের ওপর বেড়ে যাবে। ফসফেট জাতীয় যৌগ যা পুষ্টি পদার্থ হিসেবে কাজ করে। যৌগের পরিমাণ জলাশয়ে জলজ উদ্ভিদ ও শৈবালে ব্যাপক পরিমাণে বৃদ্ধি দেখা যায়। ব্যাপক বৃদ্ধি হয়, একে কি বলছে, ইউটিফিকেশন। অর্থাৎ জলাশয়ে যখন ফসফেট জাতীয় যৌগ, কি যৌগ, ফসফেট জাতীয় যৌগের পরিমাণ অধিক পরিমাণে বেড়ে গেলে সেখানকার জলাশয় কি হয়, জলজ উদ্ভিদ এবং শৈবালের সংখ্যা এবং বংশবিস্তার ব্যাপক হারে বৃদ্ধি হয়, ব্যাপক হারে বৃদ্ধি পায়। তো এই ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, এই শৈবালরা জলের ওপরে তো ভেসে থাকে, তো সমগ্র জলাশয়ের জলের ওপরে আস্তরণ, একটা পুরো সবুজ আস্তরণ তৈরি করবে শৈবালরা, এবং জলজ উদ্ভিদরাও জলের ওপরে একটা আস্তরণ তৈরি করবে। তো সেক্ষেত্রে কি হবে, যে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে, এবং প্রকৃতি থেকে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেনটা জলাশয়ের জলে দ্রবীভূত হচ্ছে তার পরিমাণও কমে যাবে, এবং শৈবালরা এবং সেই জলজ উদ্ভিদরা জল থেকে অক্সিজেনকেও শোষণ করবে, ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে। এর ফলে কি হবে, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে জলে বসবাসকারী যে সকল জলজ প্রাণী তারা অক্সিজেনের অভাবে মারা যাবে। তো সেটা হচ্ছে ইউট্রিফিকেশনের ফল হচ্ছে। ইউট্রিফিকেশন হচ্ছে জলাশয়ের উদ্ভিদে ব্যাপক বৃদ্ধি এবং জলজ উদ্ভিদের বৃদ্ধি। আবার শৈবালের ব্যাপক বৃদ্ধিকে আরেকটা টার্ম হিসাবে ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। এই অ্যালগাল ব্লুমে কি হয়, অ্যালগাল ব্লুমে হচ্ছে জলের ওপরে শৈবালের একটা আস্তরণ অর্থাৎ সবুজ আস্তরণ করছে। তো সেক্ষেত্রে শৈবালের সংখ্যা যেহেতু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, জলের উপর একটা আস্তরণ করছে। এখন এই শৈবালদের কারণে সূর্যের আলো ঠিক মতো করে জলের গভীরে প্রবেশ করতে পারছে না, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন জলে দ্রবীভূত হতে পারছে না। এর ফলে কি হচ্ছে, জলজ প্রাণীদের মৃত্যু ঘটছে। জলের তলায় যে সকল জীবরা বসবাস করে, যেমন ছোট মাছ সহ বিভিন্ন প্রকার প্রাণী, জলজ প্রাণী, তাদের মৃত্যু ঘটছে। তো এটাই হচ্ছে অ্যালগাল ব্লুম। এবং সাথে কি হচ্ছে, সাথে হচ্ছে শৈবালদেরও পচন ঘটছে, অর্থাৎ কিছু শৈবাল ব্যাপক পরিমাণে কিছু শৈবাল মারা যাবে এবং সেই শৈবালদেরও পচন ঘটছে। তো সেই শৈবালদের মৃত্যুর ফলে জলে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশ্রিত হচ্ছে। জলে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশ্রিত হচ্ছে, যেমন একটা বিষাক্ত পদার্থ স্ট্রিকনিন।
স্ট্রিকনিন জাতীয় বিষাক্ত পদার্থ ওই শৈবালের মৃত্যুর কারণে শৈবালের পচনের কারণে জলাশয়ে মিশ্রিত হচ্ছে, এবং সেই জলাশয়ের জল যখন গবাদি পশু সহ অন্যান্য প্রাণীরা পান করছে তো তাদের দেহ বিষক্রিয়া করছে এবং তারা অসুস্থ হয়ে যাচ্ছে বা তাদেরও মৃত্যু ঘটছে। তো এই গেল অ্যালগাল ব্লুম এবং তার ফলাফল, অর্থাৎ ইউট্রিফিকেশন এবং তার ফলাফল। এবারে ইউট্রিফিকেশনের পর তোমাদের বইতে দুটো টার্ম আছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিওডি এবং সিওডি। তাহলে ইউট্রিফিকেশন আমরা সবাই বুঝতে পেরেছি যে ইউট্রিফিকেশন কি, ফসফেট জাতীয় যৌগের বৃদ্ধির ফলে পরিমাণে জলাশয় বৃদ্ধির ফলে জলজ উদ্ভিদ এবং শৈবালের ব্যাপক হারে বৃদ্ধি লক্ষ্য করা যায়, এবং যা জলে এক প্রকার আস্তরণ তৈরি করে, যার ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে এবং জলে অক্সিজেনের দ্রবীভূত হওয়ার পরিমাণও কমতে থাকে এবং সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না। এর ফলে জল বসবাসকারী বিভিন্ন প্রাণীদের মৃত্যু ঘটে। এটা হচ্ছে ইউট্রিফিকেশন এবং তার ফল। এই ইউট্রিফিকেশনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। আসি বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বলতে কি বোঝায়? বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বলতে বোঝায় যে জলে তো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া অণুজীব থাকে, ব্যাকটেরিয়া হোক, বিভিন্ন প্রকার প্রোটোজোয়া, বিভিন্ন প্রকার অণুজীব থাকে জলাশয়ের জলে। তো এই জলে যখন জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিভিন্ন প্রাণী, মৃতকলা দেহ যখন ইত্যাদি জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তখন সেই অণুজীবেরা কি করে, সেই অণুজীবেরা তাদের শ্বসন ঘটিয়ে সেই জৈব পদার্থের বিয়োজন ঘটায়। এর ফলে কি হয়, এই শ্বসন ঘটানোর ফলে তাদের প্রচুর অক্সিজেনের দরকার হয়। তো সেটাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। তো আমি খুব শর্টে লিখলাম যে বিওডি বলতে কি বোঝায়। বিওডি বলতে জলাশয়ের জলে অণুজীবদের দ্বারা জৈব পদার্থের বিয়োজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। আচ্ছা, এই বিওডি কি জল দূষণ? না, বিওডি কোনো জল দূষণ নয়, বিওডি হচ্ছে জল দূষণ নির্দেশক। এটা হচ্ছে এক প্রকার নির্দেশক। কিভাবে নির্দেশ করে? তো আমরা এখনই কি বললাম, অণুজীবদের দ্বারা জৈব পদার্থের জারণে প্রয়োজনীয় জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। তো এখন জলে যদি জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে, অণুজীবদের পরিমাণও বৃদ্ধি পাবে, এবং যদি অণুজীবদের পরিমাণ বৃদ্ধি পায় এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে, তারা বেশি বেশি পরিমাণে সেগুলোকে জারিত করবে এবং তাদের সেটার জন্য আরো বেশি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হবে। তার ফলে কি হবে, বিওডির চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিওডির পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে বিওডি পরিমাণ বৃদ্ধি পাওয়া থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি, এক, জলে অণুজীবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং দুই, জলে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা জলের পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক। তো এই বিওডির পরিমাণ একটা সাধারণ পরিমাণ কি হওয়া উচিত, অর্থাৎ ফ্রেশ জলের ক্ষেত্রে বিওডির পরিমাণ 2 mg পার লিটার হওয়া উচিত। যেটা পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করি সেটা 1 থেকে 2, বা সেটার বিওডি 1 বা 0 থেকে 1, 2, এই মোটামুটি একটা ফ্রেশ ওয়াটার সেটার থেকে 2 mg পার লিটার হওয়া উচিত, 2 mg পার লিটার। এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি, এমজি অর্থাৎ মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটার মানে প্রতি লিটার জলে কত পরিমাণ বিওডি টা হচ্ছে, কত পরিমাণ অক্সিজেন, কত মিলিগ্রাম অক্সিজেন দরকার, সেটাই আমরা বিওডি হিসাবে পরিমাপ করি, অর্থাৎ হওয়া হচ্ছে 2 mg পার লিটার। এবার আসছে সিওডি। সিওডি কি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি। তাই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে আমরা কি বুঝি? বায়োলজিক্যাল, বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ অণুজীবদের যারা জৈব পদার্থের জারণ। এখন জলাশয়ে এমন কিছু পদার্থ থাকে যেগুলো জারণ অণুজীব দ্বারা সম্ভব হয় না, অণুজীবরাও সেই সব পদার্থের জারণ করতে পারে। যেমন বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ, যেমন কলকারখানা থেকে জলে মিশ্রিত বিভিন্ন রাসায়নিক পদার্থ, এগুলোর জারণ হচ্ছে অণুজীবরা করতে পারে না। এটার জন্য কি দরকার হয়? এটার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ দরকার হয়। তো সিওডি তে কি, সিওডি জন্য মেইন রাসায়নিক পদার্থটা কি? পটাশিয়াম ডাইক্রোমাইড। পটাশিয়াম ডাইক্রোমাইড বা বিভিন্ন এই ডাইক্রোমাইড জাতীয় যৌগ কি করে? জলের বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থগুলোকে বিয়োজিত করে, অর্থাৎ জারিত করে এই পটাশিয়াম ডাইক্রোমেট জাতীয় যৌগগুলো। তো এই পরিমাণটাকে বলে সিওডি। এই জারিত করার জন্য যে যতটুকু পরিমাণ অক্সিজেনের দরকার হয় সেটাকে বলছে সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং এটাও হচ্ছে জলদূষক নির্দেশক। যখন জলে সিওডির পরিমাণ বৃদ্ধি পাবে তখন বুঝতে হবে যে জলে কি হচ্ছে? বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটা অর্থাৎ জলটা দূষণের পথে থেকে হচ্ছে, অর্থাৎ দূষিত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সিওডি। এই গেল বিওডি এবং সিওডি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে বিওডিটা কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ অণুজীবদের দ্বারা জৈব পদার্থের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। আর সিওডি হচ্ছে রাসায়নিক পদার্থের দ্বারা বিভিন্ন জৈব অজৈব পদার্থের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। এটা হচ্ছে সিওডি। এই গেল তোমাদের জলদূষণ। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন বা জীব বিবর্ধনটা বলতে কি বুঝি? জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন, যখন জলাশয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ কি কি হতে পারে, যেমন ডিডিটি, মেইনলি ডিডিটি হয়, যেটা আমরা কৃষিক্ষেত্রে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করি, ডিডিটি। এছাড়াও বিএইচসি, বেনজিন, হেক্সাক্লোরাইড ইত্যাদি পদার্থ যখন জলাশয়ে মেশে তখন সেটা কি হয়? যদি সেটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে যায়, অর্থাৎ কোনো বাস্তুতন্ত্রে যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে যায় এবং প্রবেশ করে যাওয়ার ফলে কি হয়, সেটা এক স্তর থেকে যখন অপর স্তরের প্রাণীদের মধ্যে বা জীব থেকে প্রাণীদের মধ্যে যায়, তখন উদ্ভিদ থেকে প্রাণীদের মধ্যে এক এক স্তর করে বৃদ্ধি পেতে থাকে। তো সেক্ষেত্রে এই যে যে রাসায়নিক পদার্থটা, এগুলো হচ্ছে এক প্রকার জৈব অভঙ্গুর পদার্থ, অর্থাৎ এদের বিয়োজন কখনোই প্রাকৃতিকভাবে হয় না বা প্রকৃতিতে হয় না। এরা যখন খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে তখন এক স্তর থেকে অন্য স্তরে জীবের মধ্যে গেলে এদের যে পরিমাণ সেটা বৃদ্ধি পেতে থাকছে। অর্থাৎ যদি আমরা জলের বাস্তুতন্ত্র ধরি, তো সেখান থেকে জলের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন, প্রথমে প্ল্যাঙ্কটন, তারপরে আসছে জু প্ল্যাঙ্কটন, তারপরে আসছে কি আসছে, ছোট মাছ, তারপরে আসছে বড় মাছ, তারপরে আসছে মৎস্য ভোগ প্রাণী, মৎস্যভোগ প্রাণী। তো তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, যদি দেখবে এখানে 0.01 ppm এটার যদি ঘনত্ব হয় ডিডিটি, তো মৎস্যভোগ প্রাণীতে গিয়ে দেখবে 100 ppm ঘনত্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জৈব অভঙ্গুর পদার্থগুলোর ঘনত্ব এক স্তর থেকে অন্য স্তরে গেলে সেই প্রাণীদের মধ্যে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই যে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে একদম সর্বশেষ যে প্রাণীটা থাকছে তার মধ্যে, এই বৃদ্ধি পেতে পেতে একসময় সেই প্রাণীদের বিষক্রিয়া ঘটবে এবং সেই প্রাণীটি মারা যাবে এই ডিডিটির কারণে, যেটা একে বলে জীব বিবর্ধন। এই জীব বিবর্ধনের ফলে কি হয়, আলটিমেটলি প্রাণীটা অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। তো জীব বিবর্ধন আমরা বুঝলাম কি, যে সকল রাসায়নিক পদার্থ অভঙ্গুর রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এক স্তর থেকে অন্য স্তরে প্রাণীদের মধ্যে দেহের মধ্যে সঞ্চিত হয় এবং তাদের ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে, এটাই হচ্ছে জীব বিবর্ধন। এটা জল দূষণ বা মাটি দূষণ তার একটা কুফল। তো এবারে আমরা দেখব মাটি দূষণ। আচ্ছা, মাটি দূষণ তোমরা বলো তো একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে যে কি কি প্রকারে মাটি দূষণ হতে পারে।
তো মাটি দূষণ যে আমরা চারপাশেই দেখতে পাই, যে কোনো কৃষি জমিতে যখন আমরা রাসায়নিক পদার্থ মানে রাসায়নিক সার ব্যবহার করি, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, অ্যামোনিয়া সার, ইউরিয়া, এছাড়াও কি ডিডিটি, বিএইচসি, এলড্রিন প্রভৃতি যখন রাসায়নিক সার এবং কীটনাশক ইউজ করি, তো সেগুলো মাটিকে দূষিত করে। এবং এই মাটি দূষণের প্রভাব কি কি হতে পারে, মাটি দূষণের ফলাফল এছাড়াও মাটি দূষণের কারণে বিভিন্ন রাসায়নিক শিল্প কলকারখানার বজ্র পদার্থ মাটিতে মিশলে মাটি দূষণ হতে পারে। তো এর প্রভাব মানবদের উপর কি প্রভাব পড়তে পারে, মানবদের উপর বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে, যেমন হচ্ছে মাটিতে হচ্ছে বিভিন্ন জীবাণু অণুজীবের সাহায্যে মানুষের বিভিন্ন রোগ সংক্রমণ, কৃমি হতে পারে, তারপর ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতির মাধ্যমে মানুষদের বিভিন্ন রোগ সংক্রমণ। এছাড়াও কি পারদের মাধ্যমে মিনামাটা রোগ হতে পারে, এরকম বিভিন্ন রাসায়নিক পদার্থ অর্থাৎ ধাতুজনিত রোগগুলো হতে পারে। এছাড়াও জীব বিবর্ধন, যেটা আমি একটু আগেই জল দূষণে বলার সময় ব্যাখ্যা করলাম তোমাদের, এইটা জীব বিবর্ধনটাও হতে পারে। এবার আসি শব্দ দূষণ। শব্দ দূষণ কি, শব্দ দূষণ হচ্ছে অতিরিক্ত আওয়াজের কারণে যে দূষণ, অতিরিক্ত শব্দের কারণে যে দূষণ। মানুষদেরকে নর্মাল 60 থেকে 65 ডেসিবেল ডিবি, শব্দ দূষণের মাপার একক কি ডেসিবেল ডিবি। তো 60 থেকে 65 হচ্ছে নর্মাল মানুষ সহ্য করতে পারে, বা নর্মাল এটা হচ্ছে 60 থেকে 65 ডিবি। যখন এটা 100-র উপরে চলে যায়, গ্রেটার দেন 100 ডিবি হয়ে যায়, তখনই হয় শব্দ দূষণ, অর্থাৎ মানুষ এই শব্দ সহ্য করতে পারে না। 100 ডেসিবেল যে শব্দে থাকলে মানুষের কর্ণ মানে মানুষ বধির হয়ে যেতে পারে, অর্থাৎ কালা হয়ে যেতে পারে। এবং 160 ডেসিবেল শব্দ যদি হঠাৎ করে মানুষ শোনে, তো সেটা হচ্ছে কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে, বা কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, এবং মানুষটা বা ব্যক্তিটা চিরতরে বধির বা কালা হয়ে যেতে পারে। তো এই যন্ত্রগুলোর মানে এই শব্দ দূষণের কারণ কি, বিভিন্ন শিল্প কলকারখানার যে যান্ত্রিক শব্দ, সেটা হচ্ছে মেন, উড়োজাহাজের শব্দ, জেট প্লেনের শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণ। তো মানুষের উপর ফলাফল কি, মেনলি কর্ণযন্ত্রের উপর ফলাফল পড়ে, আর হৃদযন্ত্রের উপর, অর্থাৎ হৃদস্পন্দন বেড়ে যায়, বা হৃদগতি বেড়ে যায় ইত্যাদি। আর প্রাণীদের উপর প্রভাব, প্রাণীদের উপর প্রভাব, যেমন কুকুর, বিড়াল ইত্যাদি শব্দের প্রতি ভীষণ সেন্সিটিভ, অর্থাৎ খুব কম তরঙ্গের শব্দ এরা শুনতে পায়, খুব ধীরে শব্দ কুকুর বিড়ালরা শুনতে পায়। তো তাদের ক্ষেত্রে জোরে শব্দ তো ব্যাপক প্রভাব ফেলবে, তাদেরও কর্ণযন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, বা তারা বিভিন্ন রকমের আচরণ করে, হিংস্র হয়ে যেতে পারে, ভয় পেতে পারে, প্রভৃতি রকমের বিভিন্ন অদ্ভুত আচরণ করে এই যখন শব্দ দূষণ হয়। এছাড়াও তাদের প্রজননের সময় সমস্যা হতে পারে, অর্থাৎ যখন অন্য একটা প্রাণী যখন তার বিপরীত লিঙ্গের কোনো প্রাণীর ডাকার শব্দ সেটা শুনতে পায় না, বা তাদের প্রজননের সমস্যা বা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অর্থাৎ তাদের শান্ত নিরিবিলি পরিবেশে তারা যেখানে বাস করে, সেখানে যদি হঠাৎ করে শব্দ দূষণ হয়, অর্থাৎ অতিরিক্ত জোরে শব্দ হয়, তো তাদের স্বাভাবিক যে জীবন ক্রিয়া সেখানে তো ব্যাঘাত ঘটবেই, যেটা মানুষেরা হয় সেটা ওদেরও হবে। অর্থাৎ দেখবে কোনো গ্রামের সাইডে বা নিরিবিলি গাছের জঙ্গলে গিয়ে দেখবে যে খুব শান্ত একটা পরিবেশ, সেখানে যদি হঠাৎ করে জোরে শব্দ হয়, জোরে মাইক টাইক বাজে, তো সেক্ষেত্রে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো সে মানে পরিবেশের শান্ত পরিস্থিতিটা নষ্ট হবে। তো সেক্ষেত্রে সেই প্রাণীদের উপরও খুব মানে বাজে একটা এফেক্ট পড়ে, যে তারা হিংস্র হয়ে উঠতে পারে, ভয় পেতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের প্রভাব পড়ে। তো এই গেল তোমাদের জল দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ, অর্থাৎ দূষণটা তোমাদের এই আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে শেষ হলো। পরের দিন আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা মেসেজে লিখো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই অবধি, টাটা।